জয় হিন্দ প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব ভালোভাবে চলছে। তোমরা প্রত্যেকেই জানো এসএসসি এমটিএস 2025 এর ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপ চলবে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমরা যারা যারা এবছরের পরীক্ষায় বসতে চলেছো বা বসতে চাও তারা কিন্তু 24শে জুলাই তারিখের আগে অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপ করে ফেলবে এসএসসির নতুন ওয়েবসাইট থেকে, যেটা কিনা ssc.gov.in। ওখানে তোমরা রেজিস্ট্রেশন করে ওখান থেকেই তোমরা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। নাও, এসএসসি এমটিএস পরীক্ষার ফর্ম ফিল আপের যদি কথা বলি, এসএসসি এমটিএস পরীক্ষার ফর্ম ফিল আপ বাকি যে এসএসসির পরীক্ষাগুলো হয় জাস্ট লাইক সিজিএল, সিএইচএসএল, সেই পরীক্ষাগুলোর তুলনায় কিন্তু একটু ইউনিক। এখানে বেশ কিছু বৈশিষ্ট্য এমন আছে যে বৈশিষ্ট্যগুলো তোমার এসএসসির অন্য পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় না, এবং সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্টেট প্রেফারেন্স ফিল আপ করা। এসএসসি কিন্তু আর কোনো পরীক্ষায় এই স্টেট প্রেফারেন্সে ফিল আপের অপশনটা দেয় না। এখন এই স্টেট প্রেফারেন্স কি বা এটাকে কি অর্থে ধরা উচিত, এই জিনিসটা সম্পর্কে ডাউট থাকার জন্য বা ক্লিয়ার নলেজ না থাকার জন্য বহু পরীক্ষার্থী প্রত্যেক বছর অনেক ভুল করে থাকে। বিশেষ করে যারা প্রথমবার এই পরীক্ষায় বসে তারা অনেক সময় এই ভুলগুলো করার জন্য পরীক্ষার ফর্ম ফিল আপের সময় তাদের কোনো অসুবিধা না হলেও ফাইনাল রেজাল্টের পরে কিন্তু অসুবিধা হয়। অনেকের ক্ষেত্রে এমন দেখা যায় যে ভালো নাম্বার পাওয়া সত্ত্বেও তারা সিলেকশন থেকে বাদ চলে যায়। আবার অনেকে ভালো নাম্বার পাওয়া সত্ত্বেও বাড়ির কাছাকাছি পোস্টিং না পেয়ে অনেকটা দূরে পোস্টিং পেয়ে যায়। তাই যাতে এই সমস্যাগুলো তোমাদের না হয় সেই কারণে এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের জেনে শুনে তবেই ফর্ম ফিল আপ করা প্রয়োজন। কারণ এই ফর্ম ফিল আপের এই স্টেট প্রেফারেন্স ভরার বিষয়টা এখন যদি তোমরা করে নাও, পরবর্তীকালে কিন্তু আর করার সুযোগ পাবে না। এসএসসি তোমাকে সুযোগ দিয়েছে শুধুমাত্র ফর্ম ফিল আপ করার সময়। পরবর্তীকালে যদি তোমরা এসএসসি কে রিকোয়েস্টও করো, এসএসসি কিন্তু তোমাকে এই স্টেট প্রেফারেন্স চেঞ্জ করার কোনো রকম কোনো সুযোগ দেবে না। গত বছর এই স্টেট প্রেফারেন্স নিয়ে আমি একটা ভিডিও নিয়ে এসেছিলাম। বহু ছাত্রছাত্রী সেই ভিডিওটাকে দেখে উপকৃত হয়েছিলে। অনেকে সিলেকশনের পরেও পার্সোনালি মেসেজ করে ধন্যবাদ জানিয়েছিলে। তোমরা যারা এবছরের পরীক্ষায় বসতে চলেছো, আমি তোমাদেরকে বলবো এই স্টেট প্রেফারেন্স এর ভিডিওটা দেখো এবং এটা থেকে তোমাদের শুধু স্টেট প্রেফারেন্স নয়, এসএসসি এমটিএস পরীক্ষা সম্পর্কে আরো অনেকগুলো ভুল ধারণা যেগুলো ক্যান্ডিডেটদের মনের মধ্যে থাকে, সেই সমস্ত ধারণাগুলো, ভুল ধারণাগুলো দূর হবে এবং তোমরা একটা ক্লিয়ার পার্সপেক্টিভ পাবে এই পরীক্ষাটা সম্পর্কে। নাও এই স্টেট প্রেফারেন্সটাকে কোথায় চাওয়া হয়? তোমরা যদি ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করার সময় তোমরা দেখবে তোমাদের ২৭ নম্বর কলামে এই প্রেফারেন্স অফ স্টেট বা ইউনিয়ন টেরিটরি এটা জানতে চেয়েছে। এটাতে কি থাকে? এটাতে কতগুলো বক্স থাকে ছোট, ছোট, যে বক্সগুলোতে তোমার কোন স্টেট বা ইউনিয়ন টেরিটরি পছন্দ তোমার চাকরির জন্য, সেই বক্সগুলোর বা সেই পোস্টগুলোর বা সেই জায়গাগুলোর নাম্বার তোমাকে পরপর বসাতে হয়। কোন দিক থেকে? বাঁদিক থেকে ডান দিকে। এবং যখন তোমার আর কোনো স্টেট বা ইউনিয়ন টেরিটরি পছন্দ থাকে না, সেখানে তোমাকে ক্রস বসিয়ে দিয়ে চলে যেতে হয়। টোটাল এখানে তুমি ৬২ খানা মতন বক্স পাবে এবং এই ৬২ টা বক্স তুমি ফিল আপ করার জন্য যে নাম্বারগুলোর কথা বললাম, সেই নাম্বারগুলো দেখতেই পাচ্ছ এর উপরে দেওয়া রয়েছে। যেমন ধরো হাওলদার চণ্ডীগড়ের জন্য নাম্বার দেওয়া রয়েছে ১১, এমটিএস চণ্ডীগড়ের জন্য নাম্বার দেওয়া রয়েছে ১২। তোমরা যদি এই সাইডে দেখো এমটিএস ওড়িশার জন্য দেওয়া রয়েছে ৩২। তো কোন পোস্ট এবং কোন জায়গায় তুমি পোস্টিং পেতে চাও সেই অনুযায়ী কিন্তু তোমার এই নাম্বার কোডগুলোকে ফিল আপ করতে হবে। এবার একটা বলে রাখি, যখনই আমি কোন জায়গায় পোস্টিং এর কথা বলি, তখনই অনেকের মাথায় ধারণা আসে যে রেলের এনটিপিসির ফর্ম ফিল আপের সঙ্গে। কারণ রেলের এনটিপিসিতে এরকম ভাবে জোন সিলেক্ট করতে হয়। কেউ কলকাতা জোনে ফিল আপ করলো, কেউ মালদা জোনে ফিল আপ করলো, কেউ শিলিগুড়ি জোনে ফিল আপ করলো। এবার রেলের যখন তুমি ফর্ম ফিল আপ করবে, রেলের ফিল আপের ক্ষেত্রে কি হয়, যে ছেলেটা বা মেয়েটা কলকাতা জোনে ফিল আপ করলো, যদি তার কলকাতা জোনের কাট অফ ক্লিয়ার হয় তাহলে তো সে কলকাতা জোনে সিলেক্ট হয়ে গেলে খুব ভালো কথা। কিন্তু যদি তার কলকাতা জোনের কাট অফ ক্লিয়ার না হয়, তাহলে মালদা জোনের কাট অফ ক্লিয়ার যদি সে করেও থাকে বা শিলিগুড়ি জোনের কাট অফ যদি সে ক্লিয়ার করেও থাকে, তাহলে কি তাকে মালদা বা শিলিগুড়িতে পোস্টিং দেবে? একদম না। তুমি কলকাতা জোন ফিল আপ করেছো, তাই তোমাকে কলকাতা জোনের কাট অফ ক্লিয়ার করলেই কলকাতায় পোস্টিং নিতে হবে। যে ছেলেটা বা মেয়েটা মালদা জোনে ফিল আপ করেছে, তার ক্ষেত্রে শুধুমাত্র মালদা জোনের ক্ষেত্রে দেখা হবে। আবার যে শিলিগুড়ি জোনের ক্ষেত্রে ফিল আপ করেছে, তার ক্ষেত্রে শুধুমাত্র শিলিগুড়ি জোনের মধ্যেই কম্পিটিশন। অর্থাৎ রেলের ক্ষেত্রে তুমি পার্টিকুলার যে জোনে ফর্ম ফিল আপ করছো, তোমার কম্পিটিশনটা কিন্তু শুধুমাত্র সেই জোনের মধ্যে। বাকি জোনগুলোর নাম্বার যতই বেশি যাক বা কাট অফ যতই কম যাক, তাতে কিন্তু তোমার সিলেকশনের উপর কোনো রকম কোনো প্রভাব পড়বে না। কিন্তু এটা কোথাকার ক্ষেত্রে বললাম? এটা রেলওয়ের ক্ষেত্রে। এটা রেলওয়ের ক্ষেত্রে। এসএসসি এমটিএস এর ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা একদমই নয়। বরং এসএসসি এমটিএস এর ক্ষেত্রে পদ্ধতিটা কিন্তু অনেকটা সহজ।
কারণ কি? কারণ হচ্ছে এসএসসি এমটিএস এ তোমাকে এইরকম ভাবে কোনো রকম পার্টিকুলার জোনের জন্য ফিল আপ করতে হয় না। তুমি প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরির জন্য ফিল আপ করতে পারো। শুধু তাই নয়, কোনটা তোমার আগে পছন্দ, কোনটা তোমার পরে পছন্দ সেই অনুযায়ী তুমি সেগুলোকে সাজাতে পারো ফর্ম ফিল আপের সময়। যখন তোমার সিলেকশন হবে, তোমার ওই পছন্দের লিস্ট অনুযায়ী যেই জায়গার তুমি নাম্বার বা কাট অফ নাম্বার তুমি ক্রস করবে, সেই জায়গায় তোমাকে পোস্টিং দেওয়া হবে। এটা হচ্ছে এসএসসি এমটিএস পরীক্ষার তোমার ইউনিকনেস। এখন সেই জিনিসটাকে করার জন্য এই যে বললাম এখানে নাম্বার স্টেটগুলোর জন্য, প্রত্যেকটা স্টেটের জন্য বা ইউনিয়ন টেরিটরির জন্য কোড দেওয়া রয়েছে। তুমি যদি দেখো তোমাদের নোটিফিকেশনেও এই জিনিসটাকে স্পষ্টভাবে বলে দেওয়া আছে। নোটিফিকেশনের অ্যানেক্সচার নাম্বার 16, যেটা কিনা তোমার পেজ নাম্বার 85 এ রয়েছে, 85 নম্বর পেজে তোমরা গেলে এই স্টেট কোডগুলোকে ভালোভাবে পেয়ে যাবে, যেখানে প্রত্যেকটা রাজ্য এবং প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরির জন্য কোড দেওয়া রয়েছে। শুধু তাই নয়, শুধু যে রাজ্যের কোড দেওয়া রয়েছে তাই নয়, এই যে 62টা কোড রয়েছে, এই 62টা কোডের মধ্যে এমটিএস এবং হাওলদার পোস্টের জন্যও কোড রয়েছে। অর্থাৎ যদি তুমি এমটিএস হিসেবে পোস্টিং নিতে চাও সেটাকেও আগে রাখতে পারো। নিলে কোন রাজ্যে পোস্টিং নিতে চাও সেই অনুযায়ী সাজাতে পারো। হাওলদার পোস্টে চাকরি নিলে কোন রাজ্যে পোস্টিং নিতে চাও সেই অনুযায়ী সাজাতে পারো। কথা বোঝা গেল? এবং এর যে ইউনিকনেসটার কথা বললাম যেটা রেলওয়ের তুলনায় আলাদা, সেখানে হচ্ছে তুমি ১, ২, ৩, ৪ করে প্রত্যেকটা যতগুলো এখানে কোড রয়েছে, যতগুলো জায়গা বা ইউনিয়ন টেরিটরি রয়েছে, সেই সবকটাকে কিন্তু তুমি এখানে ফিল আপ করতে পারো। রেলের মতন কোনো একটা পার্টিকুলার জায়গার জন্যই তোমাকে ফর্ম ফিল আপ যে করতে হবে তা নয়। এর ফলে তোমার লাভ কি হবে? ধরো তুমি ১ নম্বরে যে জায়গাটা বা যে পোস্টটা রেখেছো, সেই পোস্টটাতে যদি তোমার সিলেকশন নাও হয়, তোমাকে অটোমেটিক ২ নম্বরটার জন্য গণ্য করা হবে এবং দেখা হবে তুমি সেখানকার কাট অফ ক্রস করেছো কিনা। যদি সেটাও না হয় তাহলে ৩ নম্বরটার জন্য গণ্য করা হবে। সেটাও না হলে ৪ নম্বরটা। এর ফলে তুমি কি করছো? পুরো ৬২টা যতগুলো পোস্ট কোড রয়েছে সবকটার জন্য কম্পিট করছো। অল ওভার ইন্ডিয়া তুমি কম্পিট করছো। কোনো একটা পার্টিকুলার জায়গার যদি তোমার কাট অফ ক্লিয়ার হয়ে যায়, তোমাকে কিন্তু সেখানে চাকরি দেওয়া হবে। এই জিনিসটা না জানার জন্য অনেক ভালো ছেলেমেয়ে ভালো, ভালো নাম্বার পাওয়া সত্ত্বেও কিন্তু সিলেকশন নিতে পারে না। ঠিক আছে? এবার আমি আরো একটা জিনিস তোমাদেরকে বলি, যেটা অনেকে গুলিয়ে ফেলে সিজিএল পরীক্ষার সঙ্গে। তোমরা যখন এসএসসি সিজিএল পরীক্ষায় বসবে বা সিজিএল পরীক্ষা দিয়েছো তারা জানো, সিজিএল এর ক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় কিন্তু এরকম কোনো স্টেট প্রেফারেন্স থাকে না। যেটা থাকে সেটা হলো এক্সাম সেন্টার বা এক্সাম সিটি। এখন এই এক্সাম সিটি আর পোস্ট প্রেফারেন্স বা স্টেট প্রেফারেন্স, এই দুটো জিনিস কিন্তু আকাশ পাতাল তফাৎ। এক্সাম সিটি মানে হচ্ছে তুমি কোন জায়গায় পরীক্ষা দিতে চাও। পরীক্ষা তুমি কদিন দেবে? ১ দিন দেবে। কিন্তু চাকরি তুমি করবে তোমার ৬০ বছর বয়স পর্যন্ত। তাই না? যদি ধরে নিই তুমি অন্য কোনো পরীক্ষার জন্য পড়াশোনা করছো, সিলেকশন পেয়েও যেতে পারো। তা সত্ত্বেও যতক্ষণ না তোমার সিলেকশন হচ্ছে, এই পরীক্ষাতে যদি সিলেকশন হয়ে যায় এবং বাইরের কোথাও সিলেকশন হয়ে যায়, তোমাকে তো সেই জায়গায় চাকরিটুকু করতে হবে, তাই না? এই কারণের জন্য এই জিনিসটাকে বোঝা প্রয়োজন যে এক্সাম সিটি এবং স্টেট প্রেফারেন্স কিন্তু কমপ্লিটলি আলাদা জিনিস। এক্সাম সিটি তুমি কোথায় পরীক্ষা দিতে চাও, স্টেট প্রেফারেন্স তুমি কোথায় চাকরি পেতে চাও। এবং সিজিএল বা সিএইচএসএল এর ক্ষেত্রে কি হয়, তোমার সিলেকশন হওয়ার পর তোমাকে একটা পোস্ট প্রেফারেন্স বা ডিপার্টমেন্টাল প্রেফারেন্স এর একটা ফর্ম দেওয়া হয়, যেটাকে তোমাকে অনলাইনে ফিল আপ করতে হয় যে তুমি কোন ডিপার্টমেন্টে আগে, কোন ডিপার্টমেন্টে পরে এবং ডিপার্টমেন্টও যদি সিলেক্ট হয়ে যায় তারপর হয় তোমার কোন রাজ্যে তুমি সেই জায়গাটাকে পোস্টিং নিতে চাও। এমটিএস এর ক্ষেত্রে কিন্তু তাই হয় না। এমটিএস এর ক্ষেত্রে ডিপার্টমেন্টাল প্রেফারেন্স কখনোই জিজ্ঞাসা করে না। এমটিএস এর ক্ষেত্রে ডিপার্টমেন্ট অ্যালোকেশন হয় রাউন্ড রবিন মেথডে, যেখানে তোমার এসএসসি নিজে তোমাকে পার্টিকুলার কোনো ডিপার্টমেন্টে অ্যালট করে দেয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে এসএসসি সিজিএল এর যদি কথা বলি, এসএসসি সিজিএল এ কিন্তু অনেকগুলো পোস্ট এবং ডিপার্টমেন্টের জন্য পরীক্ষা হয়। এবং সেখানে অনেকগুলো পে লেভেলও থাকে আলাদা, আলাদা। যে কারণের জন্য এই পে লেভেলের পার্থক্য হওয়ার জন্য এসএসসি পরীক্ষার পরে ক্যান্ডিডেটকে চুজ করতে দেয় যে সে কোন ডিপার্টমেন্টে চাকরি করতে চায়, সে কোন পোস্টে চাকরি করতে চায়। কিন্তু এমটিএস পরীক্ষার ক্ষেত্রে পোস্ট তো দুটো মাত্র, এমটিএস এবং হাওলদার। তাই এক্ষেত্রে এসএসসি কিন্তু ক্যান্ডিডেটকে ডিপার্টমেন্ট সিলেকশন করতে দেয় না। শুধুমাত্র এই দুটো পোস্টের মধ্যে সিলেক্ট করতে দেয় এবং তাকে কোন স্টেটে সে চাকরি করতে চায় সেটা সিলেক্ট করতে দেয় এবং এই দুটোই বা তাকে করতে হবে পরীক্ষার ফর্ম ফিল আপের সময়। সিজিএল এর মতন কিন্তু পরীক্ষার পরে তুমি কিছু করতে পারবে না। যা করার তোমাকে ফর্ম ফিল আপের সময় করে ফেলতে হবে। অর্থাৎ এই স্টেট প্রেফারেন্সটাকে তোমাকে পরীক্ষার ফর্ম ফিল আপের সময় বলে দিতে হবে যে যদি তুমি সিলেক্ট হও তাহলে তুমি কোন পোস্টে চাকরি করবে আর সেই পোস্টে তুমি কোন রাজ্যে চাকরি করবে। কথা ক্লিয়ার? এখন যখন স্টেট প্রেফারেন্সটা আমরা বুঝে গেলাম যে আমাদের চাকরি করতে হবে কোন জায়গায় সেই জায়গার ব্যাপারে, তাহলে স্বাভাবিকভাবে আমাদের বোঝা উচিত এই স্টেট প্রেফারেন্সটাকে ফিল করার আগে একটা সাধারণ ক্যান্ডিডেট, বিশেষ করে যদি আমি বাংলার পরীক্ষার্থীদের কথা বলি, এই ভিডিওটা এক্সক্লুসিভলি তোমাদের জন্যই যারা পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য।
তো মাথায় রাখা প্রয়োজন কোন বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে এই স্টেট প্রেফারেন্স ফিল আপ করার আগে। দেখো স্বাভাবিকভাবে ১ম এ যদি বলি যে জিনিসটা মাথায় আসে সেটা হলো স্টেট প্রেফারেন্স এর হোম টাউন পোস্টিং। কারণ কি? আমরা প্রত্যেকেই চাই বাড়ির কাছাকাছি জব পেতে। তাহলে তোমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেইনটেইন করতে সুবিধা হয়। তো কারোর যদি কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পোস্টিং হয়ে যায় সিলেকশনের ক্ষেত্রে, তাহলে তার ক্ষেত্রে আর বাকি পয়েন্টগুলো অতটা ম্যাটার করে না। কারণ তার ক্ষেত্রে যদি সে পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট হয় এবং পশ্চিমবঙ্গেই পোস্টিং পেয়ে যায়, তাহলে তো তার আর বা কোনো সমস্যা থাকলো না। সমস্যা দাঁড়িয়ে যায় যখন তোমার পশ্চিমবঙ্গে সিলেকশন হয় না, পশ্চিমবঙ্গের বাইরে কোথাও সিলেকশন হয়ে যায় তখন। তখন তোমাকে কি দেখতে হবে? তখন যদি বাংলার বাইরে তোমার সিলেকশন কোনো কারণবশত হয়ে যায়, তোমাকে দেখতে হবে যেন তোমার এমন জায়গায় পোস্টিং হোক যেখান থেকে তোমার বাড়ির সঙ্গে ইজি কানেক্টিভিটি রয়েছে। কারণ তোমাকে যখন তুমি চাকরি করবে সেই জায়গার থেকে বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে এবং সেটা যেন খুব ব্যয় সাপেক্ষ না হয় সেই বাড়িতে আসাটা, তাই না? এই কারণে এই জিনিসটা খুব ম্যাটার করে। সেই জায়গায় যেখানে নতুন পোস্টিং হচ্ছে সেখানে ল্যাঙ্গুয়েজ এবং কালচারাল সিমিলারিটি কতটা আছে সেটাও তোমার ডেইলি লাইফের উপর ম্যাটার করে। কারণ সেখানে তুমি চাকরি করবে স্বাভাবিক যদি এখন দেখো একটা জিনিস বলে রাখি বেশিরভাগ যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তাতে ট্রান্সফার ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট গুলোতেই বন্ধ। স্বাভাবিকভাবেই তোমার যদি কোনো একটা শহরে পোস্টিং হয়ে যায়, তোমাকে সেই মানসিকতা নিয়ে যেতে হবে যে তুমি সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস করতে এসেছো। সুতরাং তোমাকে বাইরে সার্ভিস করতেই হতে পারে। হ্যাঁ, এখন যদি সেই শহরের ল্যাঙ্গুয়েজ, কালচারাল সিমিলারিটি তোমার আ ল্যাঙ্গুয়েজ বা কালচারাল সিমিলারিটির সঙ্গে কিছুটা ম্যাচ খায়, তাহলে তোমার সেখানে সারভাইভ করতে অনেকটাই সুবিধা হয়। না হলে কিন্তু অনেকেই অনেক রকম অসুবিধার মধ্যে পড়ে। মেয়েদের ক্ষেত্রে একটা সেফটি ইস্যুও থাকে বাইরের শহরগুলোর ক্ষেত্রে। আর সর্বোপরি যে পয়েন্টটা আমরা মাথায় রাখার চেষ্টা করব সেটা হচ্ছে, যে পোস্ট বা যে রাজ্যে তুমি প্রমোশন নিচ্ছ, বিশেষ করে এবং জায়গার ক্ষেত্রেও অনেকটা ম্যাটার করে সেটা হচ্ছে স্যালারি, প্রমোশন বা আদার বেনিফিট গুলো তুমি কিরকম পাবে, সেটাও কিন্তু তোমার এই ফর্ম ফিল আপ করার আগে জানা প্রয়োজন। দেখো একটা কথা বলি এখানে, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে সাধারণত শহরগুলোকে ৩ টে ভাগে ভাগ করা হয়। সেগুলো কি, কি? টায়ার 1, টায়ার 2, টায়ার 3। সংক্ষেপে যদি বলি সেগুলোকে এইভাবে বলা হয় এক্স, ওয়াই, জেড সিটি। ধরে নেওয়া হয় এক্স সিটিতে লোক সংখ্যা বেশি এবং খরচটাও বেশি। ওয়াই সিটিতে তার তুলনায় কিছুটা কম। জেড সিটিতে সবথেকে কম। হুম। এই কারণে এক্স সিটি গুলোতে যদি তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসে পোস্টিং হয়, তাহলে তোমার মাইনেটা তুলনামূলক অনেকটা বেশি হয়। ওয়াই সিটিতে তার তুলনায় কিছুটা কম এবং জেড সিটিতে সবথেকে কম হয়। আমাদের ভারতবর্ষে টোটাল এই মুহূর্তে ৮ খানা এক্স সিটি রয়েছে, যার মধ্যে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, আহমেদাবাদ এবং পুনে রয়েছে। ওয়াই সিটির যদি কথা বলি, খোদ আমাদের পশ্চিমবঙ্গেই ৩ খানা ওয়াই সিটি রয়েছে, আসানসোল, শিলিগুড়ি এবং দুর্গাপুর। তুমি যদি দেখো এই যে বাঁ সাইডের ম্যাপটা দেখতে পাচ্ছ এখানে এক্স সিটি গুলোকে লাল কালি দিয়ে চিহ্নিত করা রয়েছে আর ওয়াই সিটি গুলোকে তোমার নীল কালি দিয়ে। বাকি সমস্ত যে শহরগুলো রয়েছে সেগুলোকে জেড সিটি হিসেবে ধরা হয়। ফলে স্বাভাবিকভাবে সেখানে মাইনেটা কিন্তু তুলনামূলক কিছুটা কম হয়। ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে এই এক্স সিটির সংখ্যা তো খুবই কম। ওয়াই সিটি তুমি যদি দেখো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একদম ডান সাইডে শুধুমাত্র পূর্ব ভারতে এই কলকাতা হচ্ছে একমাত্র এক্স সিটি। এই সাইডে কিন্তু আর কোনো এক্স সিটি নেই। উত্তর-পূর্ব ভারতের যদি কথা বলি, উত্তর-পূর্ব ভারতে একমাত্র গুয়াহাটি হলো ওয়াই সিটি, বাদবাকি কিন্তু আর কোনো ওয়াই সিটি সেখানে নেই। কথা ক্লিয়ার? এখন সুতরাং ফর্ম ফিল আপ এর সময় তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে যদি তোমাকে পশ্চিমবঙ্গের বাইরে সার্ভিস করতেই হয়, এক্স সিটিতে একটা যদি তোমার পোস্টিং হয়, স্বাভাবিকভাবে তোমার মাইনেটা বাইরের ওই রাজ্যে সার্ভিস করার জন্য একটু মাইনেটা বেশি হলে তোমার মনিটারি বেনিফিটটা কিছুটা বেশি হলে তোমার সুবিধা হবে সেখানে, তাই না? এই কারণে এক্স বা ওয়াই সিটিতে পোস্টিং হলে তোমার একটু সুবিধা। এছাড়া আর তো প্রমোশনের ব্যাপারগুলো রয়েছে। কিছু হেলথ বেনিফিটও থাকে, যে বেনিফিটগুলো সমস্ত শহরে কিন্তু এভেইলেবল থাকে না। এই সমস্ত জিনিসগুলোকে তুমি মাথায় রাখবে তোমার ফর্ম ফিল আপের সময়। ঠিক আছে? এবার আমি আসি তাহলে আমরা এই পোস্ট প্রেফারেন্সটাকে কিভাবে ফিল আপ করব? এবং সবকটা পোস্ট ফিল আপ না করলেই বা কি হবে? আর কারা, কারা শুধুমাত্র যদি কেউ যদি শুধুমাত্র হাওলদার পোস্টের জন্য ফিল আপ করে তাহলে কি হবে? এই সবকটা ডাউট আমি তোমাদের এই স্লাইডটা থেকে ক্লিয়ার করব। এখানে আমি তোমাদের ১ম এ বলে রাখি তোমরা কিভাবে ফিল আপ করবে। এই সবকটা ডাউট ক্লিয়ার করার পর আমরা এক এক করে বাকি যেগুলো আনুষঙ্গিক প্রশ্ন থাকে সেগুলোতে আসবো। দেখো শুরুতেই বলি যদি তোমরা এমটিএস এবং হাওলদার পোস্ট নিয়ে কনফিউজ থাকো যে দুটোর মধ্যে কোনটা বেটার, দুটোই ভালো পোস্ট। এমটিএস এর ক্ষেত্রে একটু হচ্ছে যে এমটিএস টা ডেস্ক জব টাইপের, এখানে তোমার ইউনিফর্মের কোনো ব্যাপার নেই বেশিরভাগ ক্ষেত্রে এবং এমটিএস এর ক্ষেত্রে সাধারণত যে ডিপার্টমেন্টগুলোতে কাজ হয় সেখানে ৯টা ৫টা ডিউটি থাকে এবং
রাখলে হবে না, আমাদের অনেকগুলো জিনিস একসঙ্গে ব্যালেন্স করতে হবে, তাই না? সেই সবকটা জিনিসকে ব্যালেন্স করে আমি তোমাদের বলবো তোমরা স্টেট প্রেফারেন্সটাকে কি করে করবে। চলো আমি প্রথমেই তোমাদের প্রথম 10টা পোস্টের কথা বলি। প্রথম 10টা পোস্ট প্রেফারেন্সের মধ্যে তোমরা 1 নম্বরে অবশ্যই এমটিএস ওয়েস্ট বেঙ্গলকে রাখবে, যার পোস্ট কোড হলো 34। দ্বিতীয়, এরপরে যদি তোমার কোনো কারণবশত ওয়েস্ট বেঙ্গলে এমটিএস হিসেবে সিলেকশন না হয়, তাহলেও যেন তোমার হাওলদার হিসেবে ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন হয় এবং তুমি হাওলদার জিএসটি এবং হাওলদার প্রাক্তনকে সেক্ষেত্রে রাখতে পারো, যাদের পোস্ট কোড হলো 27 এবং 29। আচ্ছা, ধরে নিলাম সবকিছুর পরেও তোমার ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং হলো না, তাহলে যেন তোমার অন্ততপক্ষে যদি বাইরে পোস্টিং হয় এমন জায়গায় পোস্টিং এর কাছাকাছি হোক, এই জন্য তুমি উড়িষ্যা এমটিএস এবং তারপরে হাওলদার জিএসটি বা ভুবনেশ্বরকে রাখতে পারো। তুমি 6 নম্বর এবং 7 নম্বরে রাখো এমটিএস ঝাড়খণ্ড এবং হাওলদার রাঁচি। মোটামুটি 10-12 ঘন্টার মধ্যে তুমি এখানে যাতায়াত করতে পারো কলকাতা থেকে, ঠিক আছে? তো যদি বাইরে পোস্টিং হয় উইকেন্ডে তুমি বাড়িতে আসতে পারো, এক্ষেত্রে তোমার সুবিধা হবে অনেকটা, খরচ খরচা অনেকটা কম হবে এবং তোমার বাড়ির সাথে তুমি যোগাযোগ রাখতে পারবে, যেগুলো কিন্তু পরবর্তীকালে সত্যি খুব বড় ম্যাটার হয়ে দাঁড়ায়। এবার তুমি যদি কেউ উত্তরবঙ্গের ক্যালকুলেট হও, তোমরা কি করবে? তোমরা ওই 4-5 6-7টাকে আগে রাখবে না, তোমরা 8 আর 10টাকে আগে রাখবে। যেখানে 8 এ হচ্ছে এমটিএস সিকিম, যার পোস্ট কোড হচ্ছে 38, এমটিএস আসামের যদি পোস্ট কোড হয় সেটা হচ্ছে 37 এবং হাওলদার জিএসটি হচ্ছে তোমার 35। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা এমটিএস পোস্টের কিন্তু রাজ্যের নাম লেখা আছে এবং ডিপার্টমেন্টের নাম লেখা নেই। ডিপার্টমেন্ট তোমাকে এসএসসি অ্যালোকেট করে দেবে তোমার সিলেকশনের পরে, যেখানে তোমার সিলেকশন হোক না কেন। এমটিএস হিসেবে ওয়েস্ট বেঙ্গলে হোক, সিকিমে হোক, আসামে হোক, উড়িষ্যায় হোক, ওই রাজ্যের সিলেকশনের পরে ডিপার্টমেন্ট তোমাকে এসএসসি অ্যালোকেট করে দেবে, ঠিক আছে? হাওলদারের ক্ষেত্রে সেই ব্যাপারটা নেই, কারণ হাওলদারের ক্ষেত্রে তোমার জিএসটি এবং কাস্টমস স্পেসিফিক হবে, বলেও দেওয়া হয়েছে আলাদা আলাদা করে, তাই না? তো হাওলদারের ক্ষেত্রে জাস্ট তোমার পোস্টিংটা কোন জায়গায় হচ্ছে সেটার উপর নির্ভর করছে। এবার একটা মজার ব্যাপার বলি, মজার ব্যাপার হচ্ছে প্রথম কথা, অনেকে ফর্মালি ভাবে আমি যদি শুধু কিন্তু 30% প্লাস নিই, বাকি কিছু ফিল আপ না করি, তাহলে কি আমি ফর্ম জমা করতে পারবো? ডেফিনেটলি জমা করতে পারবে, কিন্তু তুমি কোন সমস্যার মধ্যে পড়বে সেটা তোমাকে আমি বলে রাখি। 1 নম্বর পরীক্ষা এটা, দেখো এ আর বি দুই বন্ধু, এ পরীক্ষায় 132 পেয়েছে, বি পেয়েছে তোমার 130, ঠিক আছে? এবার কোনো বছর দেখা গেল সে বছর যখন তারা পরীক্ষার ফর্ম ফিল আপ করলো, এ শুধুমাত্র এমটিএস ওয়েস্ট বেঙ্গল, হাওলদার কলকাতা এবং হাওলদার প্রাক্তন কলকাতা এই 5টার জন্য ফিল আপ করেছে। বি কিন্তু ওভারঅল সবকটা জায়গার জন্য বি ফর্ম ফিল আপ করেছে, যতগুলো পোস্ট আছে সবকটার জন্য, 62টা, 62টাই করেছে। এর ফলে কি হবে? দেখা গেল সে বছর কোনো কারণবশত ওয়েস্ট বেঙ্গলের কাট অফ গেল 134, ঠিক আছে? হাওলদারের ক্ষেত্রেও তাই, এবং ধরে নাও কাস্টমসের ক্ষেত্রে আমি ধরে নিলাম তাই। এক্ষেত্রে বলে রাখি, এই যে 64টা স্টেট কোড বা পোস্ট কোডের কথা বললাম, সরি 62টা, এই 62টার জন্য কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কাট অফ মার্কস দেবে, যার মিলে প্রত্যেকটা জোনের প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে আলাদা আলাদা কাট অফ মার্কস দেবে। এমটিএস এর ক্ষেত্রে প্রত্যেকটা পোস্ট কোডের জন্য, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা কাট অফ মার্কস দেবে। তো ধরে নিলাম আমি এমটিএস ওয়েস্ট বেঙ্গলের হাওলদার, আমরা সিম্পলিসিটির জন্য ধরে নিলাম তিনটেরই কাট অফ মার্কস 124, উড়িষ্যারটা ধরে নিলাম 133, ঠিক আছে? ভুবনেশ্বর জিএসটি 133, তোমার এমটিএস ঝাড়খণ্ড হচ্ছে 130, তোমার হাওলদার জিএসটিটাকেও ধরে নিলাম 130 এবং এটাকে ধরে নিলাম 138। খুব বেশি হতেই পারে পর। এবার যখন ফাইনাল রেজাল্ট আউট হলো, এ এবং বি দুজনে যখন রেজাল্ট চেক করবে, দেখো এ তো প্রথমে শুধুমাত্র 3টে পোস্টের জন্য করেছে, তার মানে এর কম্পিটিশন শুধুমাত্র এই 3টে পোস্টের ক্ষেত্রেই হবে। কিন্তু এ নাম্বার পেয়েছে কত? 132 নাম্বার। এর নাম্বার ওই 3টে পোস্টের কোনোটার কাট অফকে ক্রস করতে পারেনি। সবকটার থেকে এর নাম্বার কম, 134 কলকাতা কাট অফ গেছে, এর পেয়েছে 132। হ্যাঁ, 132-এ যদি কোনো রকম নাম্বার না পেয়ে কারিগরি পরে রয়েছে, 130 চলে এসে, 128 চলে এসে, 131 চলে এসে, কিন্তু এ যেহেতু শুধুমাত্র এই 3টে পোস্টের জন্য ফিল আপ করেছে, একে এই 3টে পোস্টের জন্য গণ্য করা হবে, যেহেতু তার কাট অফ নাম্বার থেকে বেশি নাম্বার ওঠেনি, এ কিন্তু সিলেকশন করে বার হয়ে গেল। কিন্তু বি কি
ওইটাই কিন্তু এসএসসি দেখতো যে তাকে ওই ৬২টা পোস্ট কোডের মধ্যে কোনো একটাতে সিলেকশন দেওয়া যায় কিনা। যে ৬২টা পোস্ট কোড তারা দিয়েছে তার মধ্যে একটাতেও যদি বি কাট অফ ক্রস করে যায় সে কিন্তু চাকরি পেয়ে যাবে। অর্থাৎ দেখো বি বুদ্ধিমত্তা করে ফর্ম ফিল আপ করায় বি কিন্তু এর থেকে কম নাম্বার পাওয়া সত্ত্বেও সিলেকশন পেয়ে গেল। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে ইনসিস্ট করব, তোমরা যারা প্রথমবার ফর্ম ফিল আপ করছো বা আগেও পরীক্ষায় বসেছিলে তারা এই ভুলটা করবে না যে অল্প কয়েকটা পোস্ট কোড বললাম, যে ৬২টা তোমার পোস্ট কোড রয়েছে সেই ৬২টা পোস্ট কোডের প্রত্যেকটাকেই বসাবে। প্রত্যেকটাকে বসালে তুমি অল ওভার ইন্ডিয়ার জন্য কম্পিটিশন করছো এবং যেকোনো জায়গায় তোমার সিলেকশন হয়ে যাবে। তোমার যাই নাম্বার থাকুক না কেন, তোমার যদি তুমি কোনো একটা পার্টিকুলার জায়গার কাট অফ ক্রস করতে পারো, তোমার কিন্তু সেখানে সিলেকশন হয়ে যাবে। এবার বলে রাখি এই যে স্লাইডে আমি তোমার প্রেফারেন্স গুলোকে দিয়েছি এগুলোকে কিন্তু র্যান্ডম দেওয়া নেই, এগুলোকে তোমরা এই অর্ডারেই ভরবে। আমি প্রথম 10টা পোস্ট কোড তোমরা কিভাবে ভরবে সেগুলোকে পরপর পরপর ভেবে শুধু প্রথম 10টা নয় ৬২টা পোস্ট কোডই আমি তোমাদের সাজিয়ে দিয়েছি। এবং তোমরা খেয়াল করেছো আমি যেহেতু বললাম ওই যে এমটিএস পোস্টের একটু প্রমোশনাল অপরচুনিটিটা বেশি, আমি এমটিএস পোস্টগুলোকে কিন্তু আগে রেখেছি, হাওলদার পোস্টগুলোকে পরে রেখেছি। কিন্তু আমি চাইও না যে তোমরা এমটিএস পোস্টের জন্য অনেকটা দূরে চলে যাও, সেই কারণে হাওলদার পোস্টগুলোকেও সেই অনুযায়ী সাজিয়েছি। কথা ক্লিয়ার? আচ্ছা। আ আমি আশা করি এটাও বলেছি যে তোমরা যারা উত্তরবঙ্গের ভাই-বোন তারা ৮, ৯, ১০ টাকে ১, ২, ৩, ৪ ফিল আপ করার পরে ৮, ৯, ১০ টাকে ভরবে। আর যারা দক্ষিণবঙ্গে তারা এই যে অর্ডারে আছে সেই অর্ডারে ভরবে। ঠিক আছে। এবার অনেকের একটা ধারণা থাকে ২ নম্বর প্রশ্ন। ১ নম্বর প্রশ্ন হলো কতগুলো ফিল আপ করব? ২ নম্বর প্রশ্নটাতে আসি। অনেকের ধারণা থাকে যে দাদা আমি কি আমার ২৫ থেকে ২৭ আমি কি শুধুমাত্র হাওলদারের জন্য এপ্লাই করব? উত্তর হচ্ছে না। তুমি বয়স তোমার তুমি ১৮ থেকে ২৫ ক্যাটেগরির জন্য কম্পিট করো বা ১৮ থেকে ২৭ ক্যাটেগরির জন্য হোক। খুব ভালো করে মন দিয়ে শুনবে কথাটা। অনেকেই জিজ্ঞাসা করো, অনেকে বারবার এই ভুলটা করো। তোমার বয়স ১৮ থেকে ২৫ এর মধ্যে হোক বা ১৮ থেকে ২৭ এর মধ্যে হোক, তুমি যে ক্যাটেগরির জন্যই কম্পিট করো না কেন বা যে ক্যাটেগরির জন্যই ফর্ম ফিল আপ করো না কেন, যতগুলো পোস্ট কোড দেওয়া হয়েছে ৬২টা, ৬২টার ৬২টাই তুমি ভরবে। তুমি কোনটাকে বাদ দেবে না। অনেকের ভুল ধারণা থাকে যে যারা ১৮ থেকে ২৭ ক্যাটেগরিতে কম্পিট করছে তারা শুধুমাত্র হাওলদার পোস্টের জন্য যোগ্য, বাকি পোস্টের জন্য যোগ্য নয়। এটা একদমই সঠিক নয়। এমটিএস এ অনেক পোস্ট আছে যেগুলো ১৮ থেকে ২৭ ক্যাটেগরির মধ্যে পড়ে। কোনগুলো? সেগুলো তো নোটিফিকেশনে স্পেসিফিক ভাবে বলেনি। সেগুলো তোমারও জানার প্রয়োজন নেই। তুমি ৬২টা কোডের জন্য ভরো। ফর্ম ফিল আপের সময় ডেফিনিটলি তুমি তোমার বয়স, ক্যাটেগরি এগুলোকে দিচ্ছ। এসএসসির ডেটাবেস এতটাই সুন্দর, এসএসসি যখন তুমি এই ৬২টা পোস্ট কোড পরপর ভরবে, এসএসসি নিজে থেকে ছেঁকে নেবে যে তুমি কোন পোস্টগুলো যোগ্য আর কোন পোস্টগুলোর জন্য যোগ্য না। যে পোস্টগুলোর জন্য তুমি এলিজিবল না, তুমি যদি ফিল আপও করো, এসএসসি অটোমেটিক সেই পোস্টগুলোকে বাদ দিয়ে তুমি শুধুমাত্র যে পোস্টগুলোর জন্য যোগ্য সেখানে তোমাকে কনসিডার করবে। কাজেই এই জিনিসটা নিয়ে তোমার হেডেক নেওয়ার দরকার নেই যে আমি এই পোস্টগুলোকে ভরবো আর এই পোস্ট কোডগুলো ভরবো না। তুমি যে ক্যাটেগরির জন্যই ফিল আপ করো বা যে ক্যাটেগরি থেকেই বিলং করো বা যে এজ গ্রুপ থেকেই বিলং করো, যতগুলো পোস্ট কোড পরীক্ষার ফর্মে দেওয়া আছে সবকটা পোস্ট কোড ভরবে। দায়িত্ব নিয়ে বলছি, এক্ষেত্রে তোমার সিলেকশনে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবার আসি ৩ নম্বর ডাউট। অনেকের ডাউট থাকে দাদা হাওলদারের পোস্ট তো ভরে দিলাম, কিন্তু পরে যদি হাওলদারের আমি স্টেট প্রেফারেন্সে হাওলদারের যদি আমি পিইটি বা পিএসটি তে ফেল করে যাই, তাহলে কি আমাকে সিলেকশন থেকে পুরোপুরি বাদ দিয়ে দেবে? বা পরে যদি আমার মনে হয় না হাওলদার পোস্টটাতে আমি জয়েন করতে চাই না, তাহলে কি হবে? তো দুটো প্রশ্নের একই উত্তর। যদি তুমি হাওলদার পোস্টের পিইটি বা পিএসটি তে ফেল করে যাও অথবা হাওলদার পোস্টে তুমি না জয়েন করতে চাও, সেক্ষেত্রে তোমাকে শুধুমাত্র হাওলদার পোস্টগুলো অমিট হয়ে যাবে। তোমার এমটিএস পোস্টের উপর সিলেকশনের কোনো প্রভাব পড়বে না। এমটিএস পোস্টটা তোমার ইনট্যাক্ট থাকবে। ধরে নিলাম আমি একজন স্টুডেন্ট, সে হাওলদার পোস্টের জন্য পিইটি তে গেছিল, সে ফেল করে গেছে। অথবা সে পিইটি তে যায়ইনি। সেক্ষেত্রে কি হবে? এবং সে এই অনুযায়ী ফর্ম ফিল আপ করেছিল, এই পোস্ট কোড অনুযায়ী ফর্ম ফিল আপ করেছিল। সেক্ষেত্রে কি হবে? যতগুলো এখানে হাওলদারের পোস্ট দেখতে পাচ্ছ, সেগুলো বাদ চলে যাবে। সেগুলো অটোমেটিক এসএসসি তার ডেটাবেস থেকে বাদ দিয়ে দেবে। বাদ দিয়ে দেওয়ার ফলে কি হবে? তার হাতে বেঁচে থাকলো ১ নম্বর, ৪ নম্বর এমটিএস এর পোস্টগুলো শুধুমাত্র থাকলো। এখন এসএসসি দেখবে এই যে ছেলেটা যে পিইটি তে যায়নি অথবা পিইটি তে গেলেও ফেল করে গেছে। তার ক্ষেত্রে তখন কিন্তু দেখা হবে সে হাওলদার পোস্টের জন্য আর কম্পিট করতে পারবে না। কিন্তু এমটিএস পোস্টের জন্য ডেফিনিটলি সে কম্পিট করতে পারবে। তখন তার ক্ষেত্রে দেখা হবে আচ্ছা সে কি এমটিএস ওয়েস্ট বেঙ্গলের কাট অফ ক্লিয়ার করতে পেরেছে? যদি না পারে তাহলে পরের এমটিএস পোস্টটা যেটা সে ফিল আপ করেছে সেটার জন্য যোগ্য কিনা? সেটা না হলে পরের এমটিএস পোস্টের জন্য সে যোগ্য কিনা? সেটা না হলে তার পরের এমটিএস টা বা তারপরের এমটিএস পোস্টগুলোর জন্য সে যোগ্য কিনা?
হাওলদার পোস্টগুলোর জন্য আর তাকে কনসিডার করা হবে না, কিন্তু এমটিএস পোস্টের সিলেকশনে তার কোনো বাদ চলবে না। এই কারণে আমি তোমাদেরকে বলবো তোমরা হাওলদার পোস্টও ফিল আপ করে দাও। পরে যদি তোমাদের মনে হয় যে না, হাওলদারের ফিজিক্যাল যে পরিমাণটা যেটা রয়েছে সেটা তোমাদের নেই, তোমরা ক্লিয়ার করতে পারবে না, তোমরা হাওলদারের সেক্ষেত্রে ফিজিক্যাল এই পিইটি টেস্টে যেও না, কোনো অসুবিধা হবে না তাতে তোমাদের সিলেকশনে। বা যদি তোমরা যাও, ফেল করে যাও, তাতেও তোমাদের এমটিএস এর সিলেকশনে কোনো অসুবিধা হবে না, এটাও আমি দায়িত্ব নিয়ে বলে রাখছি। দ্যাটস ওয়াই ৬২টার ৬২টাই ফর্ম ফিল আপ পোস্ট কোড আমি তোমাদের ভরতে বললাম। ঠিক আছে? তো চলো, প্রথম ১০টা তো হলো দাদা, তারপরে আমরা কি পড়বো? দেখো, এই ছিল একদম ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি রাজ্যগুলোর কথা বললাম। এরপর যদি আমাদের আরেকটু দূরে যেতে হয়, তাহলে তোমরা বিহার এমটিএসটাকে ভরবে ১১ নম্বরে। দেখো, বিহার এমটিএস এর যদি কথা বলি, বিহার এমটিএস এ কাট অফ ক্লিয়ার করলে তুমি অটোমেটিক পশ্চিমবঙ্গ ক্লিয়ার করে ফেলবে। তাও যদি মিরাকেল কিছু হয়, কোনোবার বিহারের কাট অফ কম যায়, তো তুমি ১১ নম্বরে বিহারটাকে ভরে রাখতে পারো। এরপর আমি শুধুমাত্র এমটিএস পোস্টগুলোকে দেবো। এর কারণ হচ্ছে, এর থেকে যদি তোমাকে দূরে গিয়ে চাকরি করতে হয়, তাহলে তোমার সেটা তোমার আ তেলেঙ্গানায় পোস্টিং হোক, সেটা তোমার কর্ণাটকে পোস্টিং হোক, বা চেন্নাইতে পোস্টিং হোক, বা দিল্লিতে পোস্টিং হোক, সবকটা জায়গায় কিন্তু যথেষ্ট দূরে হয়ে যায়। বড়জোর তখন আর তোমার ক্ষেত্রে ওই সামান্য ১-২ ঘন্টা কোনটা কাছে, কোনটা একটু দূরে, সেগুলো কিন্তু ম্যাটার করবে না। কারণ তোমাকে প্রত্যেকটা জায়গা থেকেই জার্নি করতে কম বেশি তোমার আ ওই একই রকম সময় লাগে, আর একই রকমই খরচা হয়। একদম যদি পশ্চিমবঙ্গের ধারে কাছে রাজ্যগুলোতে পাও, আলাদা ব্যাপার। তার থেকে দূরে গেলে আমি তখন বলব, ওই কিলোমিটার হিসেবে না দেখে, তখন তুমি কিন্তু তোমার আ প্রমোশন, চাকরির অপরচুনিটি, কোন জায়গায় এক্সিটি বেশি আছে গেলে, যেখানে পোস্টিং পেলে মাইনেটা বেশি পাওয়া যাবে, এই জিনিসগুলোকে একটু কনসিডার করবে। ঠিক আছে? এই কারণের জন্য যদি তোমার এর থেকেও দূরে পোস্টিং হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি তোমাকে বলব, দূরের শহর জায়গাগুলোর ক্ষেত্রে, রাজ্যগুলোর ক্ষেত্রে তুমি এমটিএস পোস্টটাকে আগে রাখো। তার কারণ আমি তোমাকে আগেও বলেছি, এর প্রমোশনের অপরচুনিটি গুলো একটু বেশি। এবং সেই জায়গাগুলোকে আগে রাখার চেষ্টা করবে যেখানে মোটামুটি তোমার এক্স সিটি রয়েছে, বা যেখানে মোটামুটি তোমার আ শহরটা ভালো, সেফ শহর, মেয়েদের ক্ষেত্রে যদি পার্টিকুলার বলে রাখি, বা যেখানে তোমার আম আ তোমার আ ইয়েগুলো তোমার একটু তোমার মনে হয় যে এই জায়গায় পোস্টিং হলে আমার কাজ করতে সুবিধা হবে, সেই সমস্ত জায়গায়। তো দেখো, আমি এমটিএস ছত্তিশগড়কে রেখেছি। এমটিএস ছত্তিশগড়ের পরে রেখেছি আমি এমটিএস দিল্লিকে। ছত্তিশগড় মোটামুটি কাছাকাছি জায়গা, চলে আসা যায়, সেই কারণের জন্যই ছত্তিশগড়কে রাখা। জিএসটি ডিপার্টমেন্ট এখানে নেই। মানে তোমার এখানে এবারে পোস্ট করে নেই। এমটিএস দিল্লিকে হঠাৎ করে এখানে রাখতে গেলাম কেন? এটা অনেকের মাথায় আসতে পারে। দিল্লিকে রাখার কারণ আছে অনেকগুলো। ১ম কথা, দিল্লি তোমার এক্স সিটি। যদি তোমার পোস্টিং হয়ে যায়, সেখানে তুমি মাইনে বেশি পাবে। দিল্লিতে ভ্যাকেন্সিও যথেষ্ট বেশি থাকে, এবং কাট অফও তুলনামূলক অন্যান্য জায়গার তুলনায় কিছুটা কম যায়। আরো একটা বড় রিজন তোমাদেরকে বলে রাখি, যে অনেক সময় অনেক ছোটখাটো ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্ট গুলো তোমার আম হয়তো কলকাতায় রয়েছে, তাদের ভ্যাকেন্সি ১ টা ২ টো রয়েছে। তারা কিন্তু তোমার কলকাতায় অনেক সময় ভ্যাকেন্সি না দিয়ে দিল্লিতে তাদের হেডকোয়ার্টারে ভ্যাকেন্সি পাঠিয়ে দেয়, এবং সেটা দিল্লি এমটিএস এর নামেই আসে। কিন্তু পরে যখন ফাইনাল রেজাল্ট আউটিং হয়, তাদের দেখা যায় যে তাদের অন্যান্য জায়গায়, তাদের হোম টাউনেও পোস্টিং দিয়েছে। আমার নিজের এক স্টুডেন্টের সাথে এরকম হয়েছে। তো এটা তোমাদের সাথেও হতে পারে। এই কারণে যদি তোমরা সেফ ওয়েস্ট বেঙ্গলকে রাখো, তারপরে এখানে দিল্লিকে রাখতে পারো। এই সম্ভাবনাটা দিল্লিতে অনেক সময় দেখা যায়। ঠিক আছে? তো এই কারণে বললাম দিল্লিকে রাখার কথা। নতুবা যদি তোমাদের দিল্লিতেও পোস্টিং হয়, এক্স সিটি, রাজধানী শহর, মাইনে ভালো, তো তোমরা দিল্লিকে রাখতে পারো। এরপর তোমরা রাখতে পারো ১৪ নম্বরে এমটিএস উত্তরপ্রদেশ। তারপর চলে আসো, দেখো ১৫ নম্বরে আমি রেখেছি এমটিএস তেলেঙ্গানাকে, কারণ এখানে হায়দ্রাবাদ রয়েছে, এক্স সিটি। শহরাঞ্চলেই মূলত পোস্টিং হয়। জরুরি নয় যে তোমাকে ওইখানেই পোস্টিং দেবে, তাও এখানে তোমার পোস্টিং হওয়ার সম্ভাবনা বেশিই থাকে। এরপর আসে এমটিএস কর্ণাটক, ব্যাঙ্গালোর। তোমার আবহাওয়া ভালো থাকে, তোমার এক্স সিটি, মাইনে বেশি পাবে। তুমি ১৭ নম্বরে রাখো এমটিএস তামিলনাড়ু, পন্ডিচেরি। এখানেও এক্স সিটি রয়েছে, চেন্নাই, মাইনেটা তুলনামূলক বেশি। ১৮ নম্বরে আমি রেখেছি এমটিএস গুজরাট, যেখানে তোমার আমেদাবাদ রয়েছে, এক্স সিটি। এছাড়া যদি তুমি দেখো, এরপরে ১৯ নম্বরে রাখো এমটিএস অন্ধ্রপ্রদেশ, এবং তারপর রাখো তুমি ২০ নম্বরে এমটিএস ত্রিপুরা। এই আমরা চলে আসলাম এবার উত্তর-পূর্ব ভারতে, যেখানে আমি ত্রিপুরাকে রেখেছি। ত্রিপুরাকে দেখতে পাচ্ছ তোমরা। ত্রিপুরা হঠাৎ করে কেন রাখলাম উত্তর-পূর্ব ভারতে? এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম আসাম রাখার কথা। আসাম এবং ত্রিপুরা, এই দুটো জায়গাতেই তোমরা মোটামুটি আম বাঙালি কালচার পেয়ে যাবে। হ্যাঁ, ত্রিপুরাতে গেলে তোমার একটা জিনিস হচ্ছে, এখানে মাথায় রাখতে হবে, জেড সিটির আন্ডারে পড়ছে। কিন্তু আমি যে বললাম, সবকটা বিষয়কে তোমাকে কনসিডার করতে হবে। যেহেতু এখানে জেড সিটি হলো, এখানে তুমি একটা তুলনামূলক বাঙালি কালচার পেয়ে যাবে। তো তোমার এখানে আ চাকরি করতে ভাষাগতভাবে খুব একটা বেশি সমস্যা হবে না, বা কালচারাল খুব একটা সমস্যা হবে না। তবে একটা জিনিস মাথায় রাখবে, ত্রিপুরা থেকে কিন্তু পশ্চিমবঙ্গে যাতায়াত করতে অনেকটাই সমস্যা হতে পারে। কারণ হচ্ছে, আমরা জানি পুরো বাংলাদেশের বর্ডার থেকে ঘুরে তোমাকে ওই পাশ থেকে ভারতে আসতে হবে। আ অথবা তোমাকে এয়ারওয়েজ এর থ্রু বা এরোপ্লেনের থ্রু আসতে হবে। তো সেটা ব্যয় সাপেক্ষ হয়েই যায়।
তো গত বছর আমি এই সেম জিনিসটাই বলেছিলাম, যে কারণের জন্য আমি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোকে একটু পরের দিকে রেখেছিলাম। এমনটা নয় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো খারাপ, তারা খুব সুন্দর জায়গা, আমাদের ভারতের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু তোমার চাকরি করার ক্ষেত্রে কোন জায়গাটা সুবিধা হবে সেই হিসেবে আমি তোমাকে আজকের এই ভিডিওতে বলছি। তো গত বছর যখন আমি বলেছিলাম, এক বোন আমাকে জানিয়েছিলে যে, "দাদা ত্রিপুরা থেকে বাংলাদেশের মধ্যে খুব তাড়াতাড়ি রেল বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতে খুব তাড়াতাড়ি রেল তৈরি হয়ে যাচ্ছে, রেলপথ তৈরি হয়ে যাচ্ছে। তাতে সামনের বছরের মধ্যে আর অসুবিধা হবে না।" তো সেই বোনটি যদি ভিডিওটি দেখে থাকো, আমি তার কাছে জানতে চাই যে সেই রেল লাইনের প্রকল্পটুকু কতদূর এগোলো? হ্যাঁ? তো আমাকে একটু জানিও ভিডিওতে। দেন আমি চলে আসি তোমার আ উম আ এর পরের পোস্টগুলোতে, যেখানে ২১ নম্বরে আমি বলব মেঘালয়। মেঘালয় আসামের খুব কাছাকাছি। এখানে তোমার গুয়াহাটির থেকে খুব বেশি দূরে হবে না। এখানেও তুমি পোস্টিং নিতেই পারো। জেড সিটির মধ্যে পড়বে তাও ভালো। এরপর দেখো আমি আর উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যগুলোর দিকে পরে যাবো। আমি চলে আসবো সোজা এইদিকে উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, এমটিএস পাঞ্জাব, রাজস্থান, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, আবার চলে যাচ্ছি কেরালা, এমটিএস দাদরা-নগর। তো এই জায়গাগুলোকে তোমরা রাখতে পারো এই অর্ডারে। যে অর্ডারে পরপর সাজিয়ে দিয়েছি। এমটিএস পোস্টগুলোকে আগে রেখেছি। এগুলোকে দূরত্ব অনুযায়ী দেখেছি, তোমার কাজে-বাজে সুবিধা অনুযায়ী দেখেছি। সেই অর্ডারে কিন্তু এই জিনিসগুলোকে সাজানো। হাওলদার পোস্টগুলোকে আমি পরে রাখছি কিছুটা। কারণ আমি obvious তোমাদেরকে বলেছি। তার তুলনায় তোমার আম এমটিএস পোস্টগুলোতে যদি তোমার আগে দেওয়া থাকে, তাতে যদি সিলেকশন হয় সেটা তোমার ভালো হবে, সুবিধা হবে কাজ করতে। ঠিক আছে? কারণ দেখো, সেখানে গিয়ে তোমাকে তো কাজটা তো করতে হবে, তাই না? ক্যারিয়ারে এটা তো ১-২ দিনের ব্যাপার না। এটা তোমার হোল সার্ভিস লাইফ এর ব্যাপার। তো জিনিসটার ইম্পোর্টেন্স বোঝার চেষ্টা করো। হাওলদার পোস্টের ক্ষেত্রে কিন্তু জিএসটি বা সিজিএ যেই জায়গায় সিলেকশন হোক, তুমি কিন্তু কোনো বাইরের রাজ্যে পোস্টিং হলে তুমি কিন্তু ট্রান্সফার পাবে না। এটা ক্লিয়ারলি। আমি এমটিএস এর ক্ষেত্রেও গ্যারান্টি দিয়ে বলছি না তুমি ট্রান্সফার পাবে। এমটিএস এর ক্ষেত্রে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে। এখন এমটিএস এর ক্ষেত্রে অনেকগুলো ডিপার্টমেন্টের অপশন রয়েছে। কিন্তু হাওলদারের ক্ষেত্রে এটা মানে তোমার একদম ধ্রুব সত্য যে ট্রান্সফারটা নেই। তো হাওলদার জিএসটি হোক বা হাওলদার কাস্টমস, সেই কারণে আমি জায়গাগুলোকে, দূরের জায়গাগুলোকে পরে রাখছি। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো তোমরা। ঠিক আছে? বুদ্ধি থাকলে এই জিনিসগুলোকে একটু বুঝে শুনে করো। আর এছাড়াও আরো একটা কথা বলি। অনেকে বলবে, "দাদা মুম্বাই তো এক্স সিটি কেন রাখলে না?" মুম্বাই এক্স সিটি হলেও মুম্বাইতে যা খরচ, ওতে এক্স সিটির মাইনেতেও অসুবিধা হবে। এই কারণে আমি মুম্বাইকেও পরের দিকে রেখেছি। এরপর আসি, দেখো এইবার একদম শেষের দিকে আমি রাখছি এমটিএস হিসেবে এমটিএস মহারাষ্ট্র এবং এমটিএস গোয়া। তারপর হাওলদারের বিভিন্ন জায়গাগুলোকে রেখেছি, যেখানে হাওলদার কাস্টমস বিশাখাপত্তনম, পশ্চিমবঙ্গ থেকে ১২ ঘন্টার মধ্যে যাতায়াত করা যায়। ১২-১৩ ঘন্টা লাগে যাতায়াত করতে। এটাকে তোমরা হাওলদারের মধ্যে আগে এখানে রাখতেই পারো। বাইরে হাওলদার হিসেবে করলে এই জায়গাটাকে রাখবে। কারণ এখানে তোমার মোটামুটি ১০-১২ ঘন্টা লাগে যাতায়াত করতে। ঠিক আছে? কলকাতা থেকে। এরপর তুমি রাখো হাওলদার দিল্লি, তারপর হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, এক্স সিটি গুলোকে আগে রাখো। হাওলদার জিএসটি চেন্নাই। দূরে যদি হাওলদার হয়েই যায়, এক্স সিটিতে হোক, ভালো জায়গায় হোক যেখানে তোমার মাইনেটা বেশি হবে, চেন্নাই, তারপর পুনে, তারপর লখনউ, এই জায়গাগুলোকে এইভাবে রেখেছি। দেন রেখেছি ভোপাল, জয়পুর, হাওলদার জিএসটি, হাওলদার জিএসটি চণ্ডীগড়। ঠিক আছে? তোমার কাস্টমস কোচিন, জিএসটি কোচিন, এবং তারপর দেখো মুম্বাই, গোয়া, এই জায়গাগুলোকে রেখেছি। তো প্রত্যেকটা জায়গার তোমরা পোস্ট কোড গুলোকে আইদার খাতায় লিখে নিতে পারো, এবং পরপর এইভাবে ভরবে যেভাবে রয়েছে। এখানে তোমাকে ভরতে হবে ওই যে ১ম এ বক্সটা দেখিয়েছিলাম, ওই বক্সে তোমাকে এই নাম্বারগুলো ভরতে হবে বাঁ সাইড থেকে ডান সাইডে, এবং ৪৩, ১৯, ৫০ এগুলোকে পরপর তোমাকে এইভাবে ভরতে হবে। একদম ১ থেকে শুরু করে যে অবধি বলব সেই অবধি। ঠিক আছে? এই অর্ডারে তোমরা ভরে দিতে পারো। তোমাদের যদি মনে হয় তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী একটু মডিফিকেশন করে নেবে, সেটাও তোমরা করে নিতে পারো। আমি কিন্তু খুব ভাবনা চিন্তা করে এই জিনিসগুলোকে, পোস্ট কোড গুলোকে ফিল আপ করেছি। ঠিক আছে? তো এই জিনিসগুলোকে একটু ভাবনা চিন্তা করে তোমরাও মাথায় রাখবে ফিল আপ করার সময়। তারপর দেখো, এরপরে আমি রাখছি, তো তোমরা এটাকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। সেই অনুযায়ী ফিল আপ করো তোমরা। তবে বুঝে শুনে করবে, ভুলভাল কোড দেবে না। ঠিক আছে? হাওলদার এগুলোকে রাখো। অরুণাচল প্রদেশ, এরপর আমি যদি আসি এমটিএস নর্থ ইস্টের পোস্ট গুলোকে রাখবো। যার মধ্যে মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, জম্মু কাশ্মীর, এদিকে লাদাখ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং এমডিএস লাক্ষাদ্বীপকে আমি সবার শেষে রেখেছি। কেন রেখেছি সবার শেষের দিকে? তার কারণ হচ্ছে, তুমিই ভেবে দেখো, এমটিএস হিসেবে যদি তোমার আন্দামান বা লাক্ষাদ্বীপে পোস্টিং হয়ে যায়, তুমি যাতায়াতটা করবে কি করে? তোমাকে প্রত্যেকটা সময় ফ্লাইটে ছাড়া যাতায়াত করার উপায় নেই, আর না হলে জাহাজে। তো সেক্ষেত্রে তোমার কতটা খরচ আর কতটা সময় লাগবে তুমি বুঝতে পারছো? তো সেই কারণের জন্য এই জায়গাগুলোকে ঘোরার জন্য ঠিক আছে, বা চাকরি করার জন্য তুমি পরের দিকেই রাখো। লাস্টে রেখেছি এমটিএস আদার, কারণ এখানে যেকোনো জায়গায় পোস্টিং দিয়ে দিতে পারে। এছাড়া আরো ২ টো পোস্ট রয়েছে যেগুলোতেও কোনো জায়গার উল্লেখ নেই। এগুলোরও অল ইন্ডিয়া যেকোনো জায়গায় পোস্টিং দিয়ে দিতে পারে। ঠিক আছে? তার মধ্যে এই হাওলদার ডাইরেক্টরেট সিবিএন এবং হাওলদার ডাইরেক্টরেট ডিজিপিএম, এই পোস্টগুলো রয়েছে। তো এই পোস্টগুলো তোমরা সবার শেষের দিকে ফিল আপ করো। পরিশেষে একটাই কথা বলি, যে জিনিস আমি আবারও ডাউট তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে, এই ধারণার মধ্যে থাকবে না যে তুমি কোনো পোস্ট ফিল আপ করছো না, তুমি কিছু পোস্ট বাদ দিয়ে দিলে তোমার এজের কথা ভেবে, এই ভুল করবে না। তুমি যে এজেরই হও, যদি তুমি ফর্ম ফিল আপ করো, তুমি প্রত্যেকটা পোস্ট কোড ভরবে, আর না হলে ভরবে না।
ঠিক আছে? একদমই যদি তোমার এরকম এক্সক্লুসিভ কনসার্ন থাকে যে, না আমার বাড়ির থেকে বাইরের কোথাও হলে ছাড়বে না, তাহলে আমি বলব চাকরির পোস্ট নষ্ট করার দরকার নেই। তুমি কেন অন্য একটা ছেলে বা মেয়ের চাকরির পোস্টটাকে নষ্ট করবে? যখন জয়েনই করবে না, তাহলে তুমি শুধুমাত্র যে জায়গায় চাকরি পেলে করবে, শুধুমাত্র সেই জায়গাটাকে ভরবে। কথা ক্লিয়ার? আর না হলে তুমি সবকটা পোস্টকে ভরে দেবে, সবকটা জায়গাকে ভরে দেবে, এই অর্ডারে ভরে দেবে। তোমার কোনো অসুবিধা হবে না। আর হাওলদারের কথাটাও আমি বলেছি যে হাওলদারের পিইটি, পিএইচডিতেও যদি তোমার অসুবিধা হয়, তা সত্ত্বেও এই অর্ডারে ফিল আপ করা থাকলে তোমার কোনো অসুবিধা হবে না। শুধু হাওলদারের পোস্টগুলো তো তোমার ওই ডেটাবেস থেকে বাদ চলে যাবে। এসএসসির এমটিএস পোস্টগুলো ইনট্যাক্ট থাকবে। তো এই ভিডিওতে এইভাবে আমি তোমাদের সাথে পুরো এসএসসি এমটিএস পরীক্ষার স্টেট প্রেফারেন্সের বিষয়টা আলোচনা করলাম। যদি এর পরেও তোমাদের কোনো রকম কোনো ডাউট থেকে থাকে এই পোস্ট প্রেফারেন্স এবং স্টেট প্রেফারেন্স ফিল আপ করা নিয়ে, তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থেকো। থ্যাংক ইউ।